আজ 17 নভেম্বর 2025। ডক্টর ইউনূস তার সরকারের 464 দিন পার করছেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দেবার কথা রয়েছে আজকে, জননেত্রী শেখ হাসিনার মামলার রায়, এবং এই বিষয়টা নিয়ে সারা দেশে শাটডাউন চলছে, এবং সেটা যে কত সাহসের সাথে মুজিব সৈনিকরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেটি পালন করছে সেটা আপনারা সবাই জানেন। এই বিষয়টা নিয়ে, এই মামলা নিয়ে, এই ফলাফল নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত নই, কারণ বাংলাদেশ পরিচালিত হয় জাতীয় সংসদের মাধ্যমে এবং সংবিধানের মাধ্যমে। তো সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দণ্ড ও বিচার বিভাগের অনুচ্ছেদ অনুযায়ী এই আইসিটি কোর্ট, এই যে তাজুলের কোর্ট, এটা সম্পূর্ণ বেআইনি কোর্ট। এটা ধোপে টিকবে না। সরকার যে কোনো সময় বদল হয়ে যাবে, এবং এই একটি বেআইনি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সরকার শপথ গ্রহণ করেছিল। তো সেই বেআইনি বিষয়টি তারা কখনোই সঠিক সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। তার জন্যে তারা যে ফলাফল ঘোষণা করছে এটা আমরা মোটেই চিন্তিত নই। দেশে যে কোনো সময় দেখবেন সংবিধানের 141 ক ধারা অনুযায়ী দেশে জরুরি অবস্থা ঘোষণা হয়ে যেতে পারে। পরিস্থিতি সেই দিকে যাচ্ছে। তবে তার আগে আপনাদেরকে আমার কিছু কথা বলা দরকার। আপনারা জানেন যে চট্টগ্রামে 30 বছর মেয়াদী একটি চুক্তির কথাবার্তা অনেকদিন ধরে শুনছিলেন। দৈনিক আমার দেশ গতকাল মানে 16 নভেম্বর 2025 তারিখের অনলাইন ভার্সনে সেখানে বলেছে আজকে মানে 17 নভেম্বরে এই 30 বছর মেয়াদী চুক্তিটা স্বাক্ষরিত হবে। তার মানে সারা বাংলাদেশ যখন ব্যস্ত থাকবে শেখ হাসিনার মামলার রায় নিয়ে, এবং এটি নিয়ে যত গণ্ডগোল চলছে এটা চলবে, ঠিক এই ফাঁকের মধ্যে তারা চট্টগ্রাম বন্দরটি 30 বছরের জন্য বিদেশিদের কাছে লিজ দিয়ে দিবে। আর এইসবগুলো লিজ দিলে এরা তো আসছে মানি মেক করতে, এরা বিলিয়ন ডলারের একটা পাবে, সুযোগ পাবে, ওরা সাইন করে দেবে। এদের কাছে কোনটা দেশের থাকলো কোনটা বিদেশে গেল এই চিন্তা এদের নাই। এদের টাকার দরকার, এরা ব্যবসা করতে আসছে, টাকা নিয়ে এরা চলে যাবে, এরা থাকবে না, এরা তো এদেশে রাজনীতি করবে না। অতএব এদের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে কি উপকার হচ্ছে এই জিনিসটা এদের মাথায় নাই। তো এইটা এই অবস্থা। জননেত্রী শেখ হাসিনার নামে এই পর্যন্ত মোট 586টি মামলা দায়ের করেছে এই তাজুলের এই আদালত। তো এগুলো নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। আমাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ একটাই, নেত্রী আপনাদের দিকে তাকিয়ে আছেন। নেত্রীর পক্ষ থেকে যে শাটডাউন পালন করা হচ্ছে এটা আপনারা যথাযথ পালন করুন। এরপরেই আসছে আরো প্রোগ্রাম, এবং সর্বশেষ প্রোগ্রাম আসবে যমুনা ঘেরাও, সেটাও নেত্রী ডাক দিবেন। তখন আপনাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের সবার কাছে অনুরোধ, যে পর্যন্ত দল যে কর্মসূচি দিচ্ছে সেইগুলো পালন করুন। এখন কতগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা করা দরকার। যেমন ধরেন, আওয়ামী লীগ আমলে যত জঙ্গিকে গ্রেফতার করে আটকানো হয়েছিল, কারাগারে রাখা হয়েছিল, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে এই সরকার, এবং তারা সারা দেশে কিলিং করছে, এবং তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে। এইরকম একটা অবস্থায় বাংলাদেশ যখন খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, তখন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে ভারত। আর এর মধ্যে খোদাবক্স নামে যিনি পুলিশের দায়িত্বে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি কিন্তু আমেরিকায় চলে গেছেন, এবং 9 নভেম্বরে তিনি ফিরে আসার কথা। তিনি আর সরকারের সাথে কোনো যোগাযোগ করছেন না, সপরিবারে তিনি আমেরিকা চলে গেছেন, আর ফিরছেনও না। তার মানে তিনি বুঝে ফেলেছেন, মনে হচ্ছে এরকম, যে ফিরলে তো বিপদ, তার চেয়ে আর দরকার নেই, তার ফ্যামিলি আর তাকে যেতে দিতে চাচ্ছে না। এইভাবে একের পর এক এখন পলাবে। তো যাই হোক, খলিলুর রহমানকে কেন ডেকেছে বলে বিশ্লেষণে মনে হচ্ছে, সেটা হলো ভারত খলিলুর রহমানের মাধ্যমে বাংলাদেশকে সাবধান করে দেবে। কি পাকিস্তান, আপনারা কয়েক মাস ধরে দেখেছেন যে পাকিস্তানের উপসেনা প্রধান বাংলাদেশে এসেছে, পাকিস্তানের নৌবাহিনীর একজন কমান্ডার এসেছে বাংলাদেশে, পাকিস্তানের জাহাজ একের পর এক আসছে, পাকিস্তানের লস্করি তয়েবা এবং জয়শী মোহাম্মদ এই দুটি দলের
প্রধান এবং উপপ্রধান এরা কিন্তু বাংলাদেশে এসছে। প্রতিনিয়ত পাকিস্তান থেকে গোয়েন্দা বিভাগ, তাদের সেনা সদস্যরা এবং এইসব জঙ্গি গ্রুপের নেতারা বাংলাদেশে আসছে। এইগুলো মাথায় রাখেন। এর মধ্যে দিল্লির লালকেল্লায় যে বোমা হামলা হয়েছে, সেখানে এ পর্যন্ত 13 জনের বেশি মারা গেছে। লস্করি তৈয়বা এবং জয়শী মোহাম্মদ একসময় ঘোষণা করেছিল কয়েক মাস আগে যে এবার তারা পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করবে। পূর্বাঞ্চলীয় সীমান্ত মানে বাংলাদেশ দিয়ে আক্রমণ করা হবে ভারতকে। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকেও একই ঘোষণা করা হয়েছিল। তার মানে তারা ফিল করছে এটা ইস্ট পাকিস্তান। পাকিস্তান এইভাবেই এই বাংলাদেশকে গড়ে নিয়েছে গত 15 মাসে। ভারত জানতে চায় যেসব জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, যেগুলো তারা স্যাটেলাইটের ছবির মাধ্যমে বাংলাদেশকে দেখিয়ে গেছে, 317টি যে জঙ্গি ঘাঁটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যে কিছুদিন আগে ভারতের গোয়েন্দা সংস্থা আসছিল বাংলাদেশ, তারা জানিয়ে গেছে, এ সম্পর্কে আপডেট কি? ভারত জানতে চায় জঙ্গি ট্রেনিং যে বাংলাদেশে আছে এটি পাকিস্তান দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, এটি লস্করি তৈয়ব দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, পাকিস্তান থেকে এবং বিভিন্নভাবে বাংলাদেশে অস্ত্র ঢুকছে। এবং গত জুলাই আগস্ট আন্দোলনে প্রচুর 3 শতাধিক থানা লুট হয়েছে, অস্ত্রাগার, সেসব অস্ত্র, তারপর আপনার কারাগার লুট হয়েছে, কারা আরক্ষীদের অস্ত্র, এবং নানানভাবে এদের কাছে অস্ত্র এসেছে। পাকিস্তান থেকে অনেকগুলো জাহাজ আসলেই গত 15 মাসে সবাই বলাবলি করে এখানে অস্ত্র এসছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কিন্তু একটা ভাষণে বলেছিল যে আমরা যদি জুলাই আন্দোলনে এইভাবে সফল না হতাম, এরপরে আমরা সশস্ত্র আন্দোলনে নামতাম, সেটা আমাদের প্রোগ্রাম ছিল। তো তার মানে তাদের কাছে আগে থেকেই অস্ত্র আছে যা দিয়ে সশস্ত্র সংগ্রাম করা সম্ভব। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রায় 9,000 তরুণকে অস্ত্র শিক্ষা দিচ্ছে এবং এটা ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এই অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র নাড়াচাড়া বা যুদ্ধের প্রশিক্ষণ দেয়, এটা কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু এখন বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা প্রতিরক্ষার বিভাগের অধীনে বা সেনাবাহিনী বা এই বিডিআর, র্যাব, এদের হাতে আর নেই। এটা চলে গেছে কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের মাধ্যমে এই জঙ্গিদের হাতে। তারা কিন্তু সেইভাবে এগোচ্ছে। জামাত নেতা তাহের নিজেই তো ভাষণে বলেছিলেন যে আমাদের 50 লাখ মিলিশিয়া প্রস্তুত, তারা দিল্লি দখল করবে। তো এসব মিলায় ভারত তো চিন্তিত তার বর্ডার নিয়ে। আপনারা জানেন 254 কিলোমিটার জায়গা আছে আমাদের বর্ডারে বার্মার সাথে। তো বার্মা তার নিজের দেশ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, ওরা আমাদের সাথে যুদ্ধ করবে না। কিন্তু ভারতের আছে 4,000 কিলোমিটারের জায়গা আমাদের বাংলাদেশ সাথে যে বর্ডার, এইটা নিয়ে তো ভারত তো অবশ্যই চিন্তিত। কারণ এখানে যদি জঙ্গিবাদের উত্থান হয়, এখানে যদি অবৈধ অস্ত্রের ঝনঝনানি প্রতিনিয়ত বাড়ে, তো বাংলাদেশ হলো ভারতের পেটের মধ্যে ছোট্ট একটা দেশ। এইখানে যদি এই পরিমাণ অস্ত্রের হয়, লেনদেন হয়, প্রশিক্ষণ হয়, এবং তারা যদি জঙ্গিবাদে তাহলে ভারত তো তার নিরাপত্তা নিয়ে ভাববে। তা ভারতের কিন্তু আমাদের এই বর্ডার নিয়ন্ত্রণে ভারতের $10 মিলিয়ন খরচ হয় বছরে, যদি এখানে ফুললি তাদের নিরাপত্তার জন্য তাদের বাহিনী রাখতে হয়। তো এখন ভারত চিন্তা করছে আমরা কি $10 মিলিয়ন খরচ করে প্রতি বছর এই বাংলাদেশের বর্ডার আমরা নিয়ন্ত্রণ রাখবো, নাকি আমরা এই শেখ হাসিনা মামলার আইনে চিন্তার কোনো কারণ নাই, শান খান শৌকত রেজিম পরিবর্তন করি, সরকার পরিবর্তন করি, এইরকম একটা জায়গায় কিন্তু ভারতকে যেতে হচ্ছে। ভারত কিন্তু সহসা বাংলাদেশকে আক্রমণ করতে চায় না। এর কারণ অনেক। 71-এ তাদের যে অবদান আমাদের জন্য, এটা মুছে যাবে। এখানে প্রচুর হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের নিরাপত্তা শেষ হয়ে যাবে। এসব অনেক কারণে ভারত কিন্তু এটা একটা বড় বাজার, তাদের দুই দেশের সম্পর্কের খুবই দরকার। এসব কারণে ভারত সহসা আক্রমণ করতে চায় না। কিন্তু যে পর্যায়ে গত 15 মাসে এই সরকার নিয়ে গেছে, ভারত আক্রমণ করবে, 7 সিস্টার খেয়ে ফেলবে, পাকিস্তানের সাথে বিনা ভিসায় এই যে এত যোগাযোগ এইভাবে, এবং প্রতিটা মুহূর্তে ভারতকে যেভাবে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, তাতে তো ভারতও তাদের নিয়ে চিন্তা করবে। তো এইসব
বিষয় নিয়ে খলিলুর রহমানকে ডাকা হয়েছে। খলিলুর রহমান ফিরে আসলে বোঝা যাবে যে কিভাবে বাংলাদেশ চলবে। সত্যি কি ভারতের মাধ্যমে একটা চাপ আসবে, আপনারা ইমিডিয়েটলি নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিন, নাকি আপনারা জঙ্গিবাদের মাধ্যমে এই পরিবেশ করবেন যাতে ভারতকে বর্ডার থেকে আক্রমণ করতে হবে বাংলাদেশকে। এরকম একটা পরিবেশ আসছে শীঘ্রই। তবে আমাদের মুজিব সৈনিকদের কাছে অনুরোধ, ভয় পাবেন না। নেত্রী সর্বক্ষণ কাজ করছেন, একটা সুফল আসছে, সুখবর আসছে আগামী 3 সপ্তাহের মধ্যে, যে কোনো সময়, আজকে থেকে 3 সপ্তাহের মধ্যে। অতএব আপনারা শুধু নেত্রীর পক্ষ থেকে বা দলের হাইকমান্ড থেকে যত নির্দেশ পাবেন সেই অনুযায়ী কাজ করেন। আমাদেরকে এই যে যুদ্ধ শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের, এই যুদ্ধে আমাদেরকে টিকে থাকতে হবে। প্রিয় দেশবাসী, এদেশ আপনার আমার সবার, আসুন সবাই মিলে দেশটা রক্ষা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।